দর্শক, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা প্রসঙ্গে সচিবালয়ে গণমাধ্যমকে সংবাদ ব্রিফিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি তার ব্রিফিং এ চলে যাচ্ছি। এটাই ছিল সিদ্ধান্ত। আর কিছু আছে বলার? এই যে জামাত নিষিদ্ধের যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন দলগতভাবে, সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের প্রক্রিয়া কি, আর এই প্রক্রিয়াটা কোন পর্যায়ে এখন আছে? প্রক্রিয়াটা কি এবং প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে? কি সিদ্ধান্তটা কি আপনারা ভালো করে আবার বলেন। জামাত শিবির নিষিদ্ধের প্রক্রিয়া দেখুন, জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করার জন্য যখন জামাত শিবির নিষিদ্ধ, এটা আগেই নিষিদ্ধ ছিল। আপনারা জানেন জিয়া রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল দল করার, এবং এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলি এবং এদেশের সুশীল সমাজ সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে বলে আসছিল। এটা জনগণের একটা দাবি ছিল। আজকে 14 দলের মিটিংয়ে গতকালকে তো হয়েছে না, গত পরশু দিন 14 দলের সঙ্গে মিটিং হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গেই মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই দলটি নিষিদ্ধ করার জন্য, শুধু জামাত ইসলাম এবং শিবির এই দুই দলকে নিষিদ্ধ করার জন্যই পরামর্শ দিয়েছেন। আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও দু একটি মামলার সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি মানে জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে। এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। মাননীয় মন্ত্রী আজকে আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে ইনশাআল্লাহ আজকেই হবে। আপনি গতকালও বলেছেন এটি প্রক্রিয়াধীন। আমি তো এখনো বলতেছি প্রক্রিয়াধীন। সম্ভাবনা আছে কিনা? এটা অনেক কিছুই হতে পারে, কিন্তু এখনো আমি বলবো যে আমি প্রক্রিয়াধীন। কোন প্রেক্ষাপটে এবং কোন আইনে এটা করা হবে বা হচ্ছে, ব্যাপার আপনারা পরামর্শ পেয়েছেন আইন মন্ত্রণালয়? এটা মাননীয় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনও আছে। সন্ত্রাস দমন আইন বোধ হয় না, সন্ত্রাস দমনের 18 অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে। আমরা বললাম তো এটা প্রক্রিয়াধীন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এগুলি সবগুলি নিয়ে কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিতে পারব। যে প্রসেসটা পাঠককে বোঝানোর জন্য যে এই একটা দলকে নিষিদ্ধ করলে কোন কোন প্রসেস অনুসরণ করতে হয়, আপনারা কোন জায়গাটায় যে আছেন? না, আমি তো বললাম যে ওই যে সন্ত্রাস দমন আইনে খুব সম্ভব 18 অনুচ্ছেদে এটার সম্বন্ধে ডিটেল দেওয়া আছে। সেক্ষেত্রে কি এই সম্প্রতি যে ঘটনা সন্ত্রাস দমন আইনের এই ঘটনাকে আপনারা তো একটা কারণ বলবেন এবং অপরাধী চিহ্নিত করে তারপরে সেই অপরাধ এই সম্প্রতির সময় নাকি আরো পেছনে সব পিছনে নিয়ে সবকিছু নিয়ে এটা আসছে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে, এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলির মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সুশীল সমাজে যেটা বলছেন সেটা তো যুদ্ধাপরাধী হিসাবে এই দলকে নিষিদ্ধ করার দাবি আছে, কিন্তু সন্ত্রাসী দল হিসাবে না। আমি তো বললাম সবকিছু মিলিয়ে এটা সিদ্ধান্ত হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় আমি তো বলতে পারছি না। আচ্ছা, মাননীয় মন্ত্রী একটু কাইন্ডলি যদি প্রশ্ন নেন প্লিজ, আমাদের তো নিউজের দেওয়ার দরকার আছে, আমরা চাকরি থাকবে না। আচ্ছা,
সেটা হলো যে চাকরি না থাকলে অনেক মিডিয়া আছে, দেখ আরেকটা মধ্যে চলে যাবে। যদি আপনি কাইন্ডলি বলেন, গতকাল থেকেই তো আমরা জেনেছিলাম যে আজকে এই 2 দিনের মধ্যে প্রধানমন্ত্রী সেটাই বলেছিলেন যে 2 দিন বুধবারের মধ্যে হওয়ার জন্য। আপনারা তো প্রক্রিয়াটা হলো আপনারা এখান থেকে একটা প্রস্তাব পাঠাবেন আইন মন্ত্রণালয়ে, সেখানে ভেটিং করে আবার পাঠানোর পরে এখানে আপনার কাছে আসলে প্রজ্ঞাপন করবেন। সেই প্রসেসগুলো কি সব হয়েছে কিনা? সবগুলো প্রক্রিয়াধীন চলছে। একটা গল্প আছে যে সরকার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। দেখুন, আপনারা যদি মানে সবকিছুই এক্ষণে জানতে চান তাহলে তো আমি জানাতে পারবো না। আমি তো বলছি প্রক্রিয়াধীন, প্রক্রিয়া শেষ হলেই আপনারা জানতে পারবেন। বললেন যে এই প্রক্রিয়াটি যেটি এখান থেকে চূড়ান্ত ভেটিং এর জন্য যাবেন এবং আইন মন্ত্রণালয় থেকে আসবেন, আমরা শুনেছি যতটা যে সেই প্রক্রিয়া শেষ। এখন শুধু আপনি যেটি বললেন যে কোনো মুহূর্তে এটি আপনি না, যে কোনো মুহূর্তে এই প্রক্রিয়া চলছে। আমি তো বলছি ভাইয়া, প্রক্রিয়া বলছে। এখন আপনি ওই কোন স্টেজ, কোনখানে কে সাইন করে নাই, কে সাইন করেছে, কতক্ষণ লাগছে, এ তো সমস্ত ডিটেল তো আমি দিতে পারবো না। প্লিজ, এত ডিটেল আমি দিতে পারবো না। এটা প্রক্রিয়াধীন আছে, যে কোনো সময় আসবে, আমরা প্রজ্ঞাপন জারি করবো। সবকিছু করেছি আমি, তো সবকিছু প্রক্রিয়ার মধ্যেই তো আছে। আইন সচিবের সঙ্গে কথা বলেছি, আমি আইন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমি তো সবসময় প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্য যাই প্রধানমন্ত্রীর ওখানে, কাজেই অনেক বিষয় আলাপ হয়েছে। এই বিষয়ে আলাপ হয়েছে, অনেক বিষয় আলাপ হয়েছে। এই বিষয়ে আর কথা না থাকলে আমার মনে হয় আমি শেষ করব। সেটা হলো যে এখন দেশের যে কামাল ভাই যে একটা অবস্থায় একটা অস্বাভাবিক পরিস্থিতি আছে আইন শৃঙ্খলার, আপনারা চেষ্টা করছেন মানুষের মধ্যে স্বস্তি আনার, কিন্তু সেই সময়টাতে 3 দিন আগে যখন এই ঘোষণাটা আসলো যে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে, মানুষ এখন আবার ভয় পাচ্ছে যে এইটা করে নতুন করে আবার অশান্তি দেশে হবে কিনা। সেইটা আপনার সামাল দেওয়ার মতো কতটুকু হবে? কারণ মসজিদে বলে এরকম একটা সিদ্ধান্ত যখন হবে সেটা সামাল দেওয়ার সরকারের কাছে। জামাত শিবির তো এই অবস্থা তৈরি করেই ফেলেছে। এই অবস্থা তৈরির পিছনে তাদের যথেষ্ট যোগসাজশ রয়েছে, এবং মানে ছাত্রদের কোটা আন্দোলনের সব কিছু মেনে যাওয়ার পরেও এই আন্দোলন থামছে না, এবং একটা সহিংসতায় রূপ নিয়েছে। এই ছাত্ররা কোনোদিন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে এরা লিপ্ত হতো না যদি তাদের পরামর্শদাতারা এইগুলি পরামর্শ না দিত। আপনার যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, এবং আমাদের জনগণকে মানে এই যে এতগুলো মানুষ হতাহত হলো, শুধু কি পুলিশের গুলিতে হয়েছে? আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমরাও তো প্রকাশ করব কার গুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, সবগুলি আমরা প্রকাশ করব। এই সমস্ত সব কিছুই তো এই ছাত্ররা করেনি। ছাত্রদের পিছনের থেকে যারা মানে সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলি এর সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। এতেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেজন্যই এই যে অনেক দিনের যে একটা চাহিদা ছিল জামাতকে ব্যান করার, জামাত শিবিরকে, সেইটি আজকে সেই প্রক্রিয়াটি চলছে। পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হবার তো অনেকখানি হয়ে রয়েছিল। আমরা আস্তে ধীরে ধীরে এটাকে করে আনছি, কিন্তু এই অবনতির পিছনে যারা রয়েছে তাদেরকে আইনের সম্মুখে আনার জন্যই আমরা প্রক্রিয়া চলছে, এবং যারা এই মানে এইগুলি করছে তাদের সম্বন্ধে ওই জনগণের জানাতে হবে। সেই জন্যই সেটাই আমরা ব্যবস্থা করছি। আমি তো ঘুরে ঘুরে আপনাকে আমাকে ওইটাই বলতে পারেন। আপনি মনে করেন যে আমি এখনই হয়ে গেছে বলে দিলে আপনারা খুশি হয়ে যাবেন, কিন্তু বলার আমার স্কোপ নাই, কিন্তু আমার কাছে সবকিছু নেই। এসেছিলেন ওনার সাথে, উনি যে আমরা জানি গতকালকে জাতিসংঘের একটা হাই লেভেল ইয়ের কথা বলা হয়েছিল, তার প্রেক্ষিতে আজকে এসেছিলেন। তার আলোচনার বিষয়টা কি ছিল? তারা অনেক কিছু জিজ্ঞাসা করেছে যে আর কতদিনের মধ্যে এই অবস্থা স্বাভাবিক হবে, তোমাদের কারফিউ, তোমাদের এই যে অস্বাভাবিক অবস্থা চলছে। আমরা বলছি আমরা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই আমরা কভার করতে পারবো। আমাদের সন্দেহ আইন যেটাকে বলে কারফিউ, সেটাও আমরা
উইথড্র করতে পারবো এবং আর্মিও ব্যারাকে ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই আমরা আশা করছি। তারা বিভিন্ন কথা বলছিলেন যে দুই একজন কিশোরের কথা তারা জানতে চেয়েছিল যে কয়েকজন কিশোর মানে নিহত হয়েছে। আমরা একটা কিশোরের কথা বললাম, মানে ওর বয়স কত এখনও আমরা তার সার্টিফিকেটটি পাইনি। স্কুল থেকে জানাচ্ছে 17.5, কিন্তু সেই ছেলেটি যেই অন্যায় কাজটি করেছে এটা একটা জঘন্য অন্যায় কাজ করেছে। সেই ওই যে যাত্রাবাড়ি যে পুলিশকে হত্যার কাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল, তার ভিডিও এবং অন্যান্য তার স্বীকারোক্তি, তার যে কথোপকথন হয়েছে, এতে আমরা মানে তাকে শনাক্ত করতে পেরেছি। সে তো পুলিশ হত্যা করেছেই এবং ওইটাকে ঝুলিয়ে রেখেছিল, যে দড়ি ধরে টানতেছিল এই ঝুলিয়ে রাখার জন্য, সেই কাজটিও করছিল এবং কাজ শেষ করে তিনি যার দ্বারা মানে নিয়ন্ত্রিত হয়ে থাকেন তাকে আবার ফোন করে জানিয়েছেন যে আমরা পুলিশের আমরা হত্যা করতে পেরেছি এবং তাকে ঝুলিয়ে দিয়েছি। অপর প্রান্তের থেকে তাকে শাবাশি দেওয়া হয়েছিল। এই সে কিশোরকে আমরা কোথায় নিব, তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম। আমাদের দেশের যে প্রচলিত আইন কিশোর সংশোধনাগার আমরা সেখানেই রেখেছি এবং আইনে যা বলে সেই আইন অনুযায়ী তাকে ব্যবস্থা হচ্ছে। আর যে যারা নাকি প্রাণ হারিয়েছেন, আমরা বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্যই দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের দেখতে গিয়েছেন এবং তাদেরকে মানে কিছু টাকা, নগদ টাকা সাহায্য করেছেন। আমরা মনে করি এই ঘটনাগুলো আমাদের পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনীর ঘটনা, মানে ইচ্ছা করে কিংবা তারা মানে কারোর প্ররোচনায় করে নাই। এটা তারা মানে জানমাল, মানুষের জানমাল এবং এই দেশের জনগণের মানে সম্পদ, দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্যই তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। আমরা পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে। আমরা যে জিনিসটি এখানে দেখেছি যে একটা মানে সম্মুখে নিয়ে আসছিল এই শিশু কিশোরদেরকে, এদের পিছনে ছিল আসল যে ব্যক্তিরা যারা নাকি ঘটনা ঘটাতে চাচ্ছিল, আগুন ধরিয়েছে, মানুষ হত্যা করেছে, ইট পাটকেল ছুঁড়েছে, তারা ছিল এই শিশুদের পিছনের লাইনে, সেকেন্ড লাইন, থার্ড লাইনে। আমরা এই শিশুদের চরম ধৈর্যের সঙ্গে আমাদের পুলিশ বাহিনী তাদেরকে মানে ওটার ফেস করেছেন। তারপরে যখন বৃষ্টির মতো ঢিল আসা শুরু হলো, পটকা ফুটানো হলো, গুলি করা হলো, তখন পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস, তারপরে যেটা করার সেরে করছে। এতে